আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৫ সনের জুলাই মাসের ১৯ তারিখ শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী বাংলাদেশের যে মহাসমাবেশটি হয়ে গেল, এটি আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতিতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আমার বাসা ধানমন্ডিতে, তো এরকম একটি সমাবেশ হবে এবং সেই সমাবেশে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। অতীতে আমরা যেগুলো দেখেছি যে ইসলামপন্থী যে দলগুলো, বিশেষ করে চরমোনাই বা অন্য যে চরমোনাই সাধারণত এখানে বড় সমাবেশ করতে পারে, এর বাইরে এই মাঠ ভরার মতো শক্তি আওয়ামী লীগের ছিল না। আওয়ামী লীগ বহুবার এখানে সমাবেশ করেছে, কিন্তু সারা দেশ থেকে লোক এনেও সোহরাওয়ার্দী উদ্যান আসলে ভরতে পারেনি। সোহরাওয়ার্দী উদ্যান মাত্র কয়েকবার, ২ বার সম্পূর্ণ ভরেছে। প্রথমবার ভরেছিল সেই আইয়ুব খান সাহেব যখন এসেছিলেন, তখন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এই সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা আয়োজন করা হয়েছিল ৫০-এর দশকে, এবং তখন পুরো এই উদ্যান ভরে গিয়েছিল। আর দ্বিতীয়বার ভরেছিল, সেটা হলো বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ভাষণের দিন। এরপর আর এটা ভরেনি, ভরতে পারেনি একাংশ, মানে এখানে হয়। তো আজকে যেটা দেখলাম সেটা হলো যে এই সোহরাওয়ার্দী উদ্যানটি ভরে গেছে। শুধু ভরেনি, আমি যেটা নিজের চোখে দেখেছি সেই কথাই আপনাদেরকে বলতে এসেছি। সেটা সংক্ষেপে বলে অন্য প্রসঙ্গে যাব। তো আমি জানি যে এখানে আজকে গাড়ি নিয়ে বের হওয়া যাবে না ১০টার পরে। তো আমি বাসা থেকে ৮টার সময় বের হলাম এবং গাড়ি ছাড়াই বের হলাম রিকশায় করে। কিন্তু এর মধ্যে এসে দেখলাম যে নীলক্ষেত মোড় থেকেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, তার পূর্বের দ্বার। একটা দুটো রিকশা ঢুকতে দেওয়া হচ্ছে। তা আমি সেই সকাল ৮টার সময় বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে লোকে লোকারণ্য, সারা বাংলাদেশ থেকে জামাতের লোকজন আসছে। তারপরে সেখানে অসংখ্য গাড়ি এবং ঢাবি লেখা যে বিভিন্ন জ্যাকেট পরে অনেক ছেলে, স্বেচ্ছাসেবক ছেলে, তারা ওখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। জামাতের সারা বাংলাদেশ থেকে আগস্ট নেতাকর্মী যারা আছেন, তারা বিশ্ববিদ্যালয়ের চত্বরের বিভিন্ন ফুটপাতে কেউ বসে আছেন, কেউ নাস্তা করছেন ৮টার দিকে, কেউ সভাস্থলের দিকে যাচ্ছেন। তো এই দৃশ্য দেখে মনে হচ্ছিল যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়টাই যেন কাবুল শহরে পরিণত হয়েছে বা কাবুল বিশ্ববিদ্যালয় চত্বর মনে হয়েছে। এর কারণ হলো জামাতের তো একটা পোশাক আছে, তারা পাঞ্জাবি পরা, অনেকের টুপি আছে, মুখে দাড়ি আছে। তো একটা ইসলামাইজেশনের যে দৃশ্য, যদি মনে হয় যে এরকম মদিনা বিশ্ববিদ্যালয় বা কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় রয়েছে রিয়াদে, এরকম বিশ্ববিদ্যালয়ে যদি বড় কোনো অনুষ্ঠান হয় বা আল আজহার বিশ্ববিদ্যালয়ে যদি কোনো এরকম বড় সমাবেশ হয়, সেক্ষেত্রে উপস্থিত হাজেরান, মজলিসে হাজেরান যারা থাকেন, তাদের যেরকম আকার আকৃতি, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরকে আমার আজকে ওইরকম মনে হয়েছে। তো সেখান থেকে এগুয়ে শহীদ মিনারের দিকে গেলাম। এর কারণ হলো টিএসসির এই সাইডটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। কাজেই টিএসসি পর্যন্ত না গিয়ে ফুলার রোড হয়ে, মানে ভাইস চ্যান্সেলরের বাসার সামনে দিয়ে শহীদ মিনার হয়ে যখন দোয়েল চত্বরে ওখানে পৌঁছালাম, তখন দোয়েল চত্বর দিয়ে যে বাংলা একাডেমির দিকে টিএসসির যে রাস্তাটি, পরিপূর্ণভাবে লোকারণ্য। অনেকক্ষণ বসে রইলাম। এর কারণ হলো একের পর এক মিছিল আসছে, মধ্যে একটু ফাঁক পাওয়ার পর রিক্সাটা এক সাইড দিয়ে গেলাম, গিয়ে শিক্ষা ভবন পর্যন্ত আসলাম। মিছিল আসছে, অনবরত মিছিল আসছে। সকাল তখন 8:15, মানে আমি বাসা থেকে বের হয়েছি 8টায়, আর এই পর্যন্ত ধরেন 8:15, 8:30। তো সেখান থেকে মিছিল করতে করতে লোকজন আসছে এবং আমি ওখান থেকে আসলাম সেই জাতীয় ঈদগাহর সামনে যে ফোয়ারা রয়েছে, কদম ফোয়ারা, ওখানে। তো সেই ফোয়ারা পার হয়ে আমার যখন তোপখানা রোডে প্রেস ক্লাবের দিকে আসছিলাম, তখন প্রেস ক্লাবের উল্টো দিক দিয়ে যে মিছিল, সেই মিছিল দেখা যাচ্ছিল যে প্রেস ক্লাবের সামনে এক অংশ মিছিল, আর অন্য অংশ যতদূর চোখ যায় পল্টন মোড় পর্যন্ত, পুরানা পল্টন মোড় পর্যন্ত এই মিছিল আমি দেখে আসছি সকাল 8:30টার মধ্যে। এখন এই যদি হয় এই দিকের অবস্থা, তাহলে
আপনি শাহবাগের কথা চিন্তা করেন, আমার ধারণা আমি বাইরে বের হইনি যে এটা বাংলা মোটর পর্যন্ত তাদের এই ভিড় বা রাস্তা বন্ধ রয়েছে। আর এদিকে যমুনা পর্যন্ত, বাংলা মোটর যদি এদিকে ধরেন, এদিকে যমুনা পর্যন্ত বা কাকরাইল মসজিদ পর্যন্ত তাদের এই সমাবেশের যে ক্রাউড ভিড় পৌঁছে গেছে। আর শুধুমাত্র রমনা মানে সরোয়ার্দী উদ্যানে এটা নেই, এটা বোধহয় রমনা পার্কটিকেও তারা দখল করে ফেলেছে। সম্ভবত এরকমই লোকজন সেখানে এসেছে। ইন্টারনেটে যে ছবিগুলো দেখলাম সেই ছবিতে মানে পাখির চোখে জামাতের সমাবেশ। তো সেটা দেখার মতো। আপনি এটা না দেখলে বুঝতে পারবেন না যে এত লোক, মানে আওয়ামী লীগের সেই যে ২০০৯ থেকে অব্যাহত জুলুম অত্যাচারের মধ্যে জামাত এত লোক, এত নেতাকর্মী কিভাবে তৈরি করেছে, সৃষ্টি করেছে, দাওয়াতি কর্মকাণ্ড কিভাবে চালিয়েছে, এটা যারা রাজনৈতিক দার্শনিক তাদের এটা শিক্ষার বিষয়। এবং এখন যারা আওয়ামী লীগের উপর জুলুম অত্যাচার করার চেষ্টা করছেন, আওয়ামী লীগকে অবদমিত করার চেষ্টা করছেন, তাদের জন্য এই জামাতের যে আজকের যে উত্থান, সেই উত্থান একটা বিরাট শিক্ষা। জামাতের সমাবেশ নিয়ে কথা এই পর্যন্তই। এরপর দ্বিতীয় অংশে আসি। আজকের এই সমাবেশটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করা, এনসিপিকে শক্তিশালী করা, এবং জামাত যেভাবে চায় সেইভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া অথবা সেইভাবে নির্বাচন করার জন্য সরকারের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাকে আরও বেগবান করার ক্ষেত্রে এইটা একটা চাপ তৈরি করবে। এর কারণ হলো এইভাবে এত বড় একটা সমাবেশ করা বিএনপির বা আওয়ামী লীগের পক্ষে আসলে সম্ভব নয়। এর কারণ হলো জামাতের নেতারা এখানে কোনো খাওয়ার আয়োজন করেনি। কর্মীদেরকে বলেছে তারা যার যার বিবি বাচ্চাদের হাতে তৈরি করা খাবার নিয়ে এখানে এসেছেন। এখানে বসে বসে পানি থেকে শুরু করে তারা নিজেদের মতো খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন। আর অন্যদিকে ট্রাকের পর ট্রাক সেই বিরিয়ানি এনে গেঞ্জি দিয়ে সব কিছু দিয়েও কিন্তু আমাদের যে প্রথাগত রাজনৈতিক দলগুলো তারা এই সোহরাওয়ার্দী উদ্যানের 3 ভাগের 1 ভাগ অতীতে কখনো ভরতে পেরেছেন আমি এটা দেখিনি গত 15-20 বছরে। তো সেই দিক থেকে জামাতের এই যে অনুষ্ঠানটি, অনুষ্ঠানটিকে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপি রাগ হয়ে এরকম একটা বড় অনুষ্ঠান করবে, তা বা তার চেয়েও বড় করবে। পুরো ঢাকাকে অচল করে দিয়ে একেবারে গাবতলী থেকে সায়দাবাদ পর্যন্ত ঢাকাতে লোকে লোকারণ্য করে ফেলবে এবং সকাল 8টা থেকে সেই রাত্রি 8টা পর্যন্ত এই অঞ্চল পুরো অচল থাকবে। এটা এখন সম্ভব না। এটা মানে ১,০০০ কোটি টাকাও যদি বিএনপি খরচ করে এটা সম্ভব হবে না। এখানে শুধুমাত্র বিরিয়ানির প্যাকেট দিতে, পানির বোতল দিতে, এগুলোতেই সমস্যার সৃষ্টি হয়ে যাবে। অনেক সমস্যার সৃষ্টি হয়ে যাবে। চেয়ার ছোঁড়াছুড়ি হবে, কে আগে স্লোগান দেবে, কে আগে আসবে, কে পরে আসবে, এগুলো নিয়ে হবে। কিন্তু জামাতের এই জিনিসগুলো আমি যে এখন ভিডিও করছি বিকাল ৪টার সময়, এখন পর্যন্ত একটা ট্রু শব্দ হয়নি। এখানে উক্তমত নামাজ হচ্ছে, অজু হচ্ছে, পায়খানা পেশাবের হাজত আসলে সেই জায়গা তারা আয়োজন করেছে। তো এইটা বিএনপিকে রীতিমতো একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে এবং তাদেরকে যাকে বলে ডিমনিটাইজ, ডিসেন্ট্রালাইজেশন, তারপরে মানে ডিমনিটাইজ মানে তারা যে এই যে সাদা সাদা বিভিন্ন জায়গাতে কালেকশন করতো, জামাতের এই শক্তিমত্তার পরে অনেকে এখন আর বিএনপির লোকদেরকে পাত্তা দেবে না, চাঁদাও দেবে না। ফলে এটা অনেকটা ডিমনিটাইজ হয়ে গেল। ২ নম্বর হলো যে তারা যে বড় বড় কথা বলতো, সরকারকে দাপট দেখাতো, আমরা এটা করতে পারি, ওটা করতে পারি, ১ ঘন্টায় সরকারকে ফেলে দিতে পারি। তখন তারা এরপর থেকে এই কথাগুলো আর ওইভাবে বলতে পারবে না। এরপরে যেটা হলো যে এটা তো জামাতের একটা অনুষ্ঠান এবং এখানে অন্যান্য ইসলামপন্থী দলগুলো সংহতি জানিয়েছে, কিন্তু ওইভাবে তারা আসেনি। যদি তারা সবাই আসতো বা আসে তাহলে এটা বিরাট একটা রূপ ধারণ করবে এবং এর মাধ্যমে বিএনপিকে চ্যালেঞ্জ দিচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শক্তিশালী করছে, এনসিপিকে শক্তিশালী করছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক দল, ইসলামপন্থী যে রাজনৈতিক দল, তাদেরকেও জামাত জানান দিল যে সত্যিকার অর্থে তাদের সাংগঠনিক ক্ষমতা কত বেশি। এবং এখানে আজকের যে মাহফিল তারা আয়োজন করেছে, এটাকে রাজনৈতিক সমাবেশ না বলে আপনি মাহফিল বলেন। এখানে গান গেয়েছে তারা, হামদ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ওয়াজ করেছে, মাহফিল করেছে, রাজনীতির কথা বলছে। মানে পুরো সকাল 8টা থেকে কটা পর্যন্ত চলে আমি জানি না। এটাকে তারা একটা উৎসব মুখর মিলন মেলা করেছে, যে মিলন মেলার সঙ্গে আপনি এই যে তাবলিগের যে জামাত হয় টঙ্গীতে, এটা তুলনা করতে পারেন। এবং ওখানে এখন যে 2 ভাগ হয়, সেই তাবলিগের জামাতে যে লোকে লোকারণ্য হয় তার চেয়ে আজকে জামাতের যে লোকজন কোনো অংশে কম হয়নি। কাজেই এটা তাবলিগের জন্য একটা বিরাট থ্রেট।
চরমোনাইকে আরও উৎসাহিত করবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আজকের এই যে অনুষ্ঠানটি, এটি লাইভ টেলিকাস্ট করছে পৃথিবীর সব জায়গায়। যারা বাংলাদেশকে তালিবান রাষ্ট্র হিসেবে প্রচার করতে চাচ্ছে, এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এখানে ইসলামাইজেশন হচ্ছে, এখানে মুসলিম খেলাফত প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এখানে ইসলামী রেভলিউশন বা বিপ্লব হতে যাচ্ছে, এই সকল কথা যারা বলার চেষ্টা করছেন তারা এই জামাতের অনুষ্ঠানটিকে রীতিমতো একটা মডেল হিসেবে বা মডিউল হিসেবে, মডেল এবং মডিউল দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, তো মডেল এবং মডিউল হিসেবে ব্যবহার করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে। এবং যা কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক যে পরিচিতি রয়েছে, বিশেষ করে পশ্চিমা দুনিয়ায়, এটাকে হুমকির মুখে ফেলবে। এবং এখন এই জামাতের আজকের যে এই অবস্থা, এই অবস্থার ফলে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন জামাতের পকেটে ঢুকে যেতে হবে এবং জামাতের অনুগ্রহ, আনুগত্য ব্যতিরিকে তিনি আর এগোতে পারবেন না। তিনি ইচ্ছে করলেই আগামীতে মির্জা ফখরুল বা জামাতের অনুমতি ছাড়া তিনি জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করতে পারবেন না। তিনি চাইলেও এখন জামাতের হুকুমের বাইরে গিয়ে বা ইচ্ছার বাইরে গিয়ে, ডিজায়ারের বাইরে গিয়ে তিনি একটি নির্বাচন অনুষ্ঠান কিংবা জামাত যেভাবে বলছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন, পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতির বাইরে বিএনপি যেভাবে ট্র্যাডিশনাল নির্বাচন চাচ্ছে ওভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেতে পারবে না। তাকে বিএনপির সঙ্গে কন্ট্রাডিকশনে যেতেই হবে। এরপরে জামাত আজকে এখন পর্যন্ত আমি জানি না তারা যে ৭ দফা দাবি, সেই দাবিগুলো আসলে কি কি সেই ৭ দফার মধ্যে রয়েছে। নিঃসন্দেহে আমি যেটা মনে করছি তারা পিআর পদ্ধতি চাইবে। আইনশৃঙ্খলা গোপালগঞ্জে যা কিছু হয়েছে এটাকে তারা উপলক্ষ করে বলবে যে এর মধ্যে নির্বাচন হবে না, আগে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাকে বলা হয় ঠিক করেন। এবং তারা যেটা চাইবে অপারেশন ক্লিন হার্টের মতো সারা বাংলাদেশে একটা যাকে ম্যাসাকার, এখানে বিএনপির যত নেতাকর্মী রয়েছেন যাদের বিরুদ্ধে চাঁদার অভিযোগ রয়েছে, মাস্তানির অভিযোগ রয়েছে, বা এলাকাতে যারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে জামাতের জন্য হুমকি হয়ে আছে, এর কারণ হলো জামাত যে শক্তিটা এই ঐক্যবদ্ধভাবে এই মাঠে দেখালো। কিন্তু কালকে যদি গোপীবাগে জামাতের নেতাদেরকে আক্রমণ করে বিএনপির লোক, গোপীবাগ থেকে যদি সায়দাবাদ মোড়ে যায়, সায়দাবাদ মোড় থেকে যদি ধরেন গ্যান্ডারিয়া যায়, গ্যান্ডারিয়া থেকে ধূপখোলা যায়, ধূপখোলা থেকে বংশালে আসে, বংশাল থেকে যদি তারা আবার মিটফোর্টে যায়, মিটফোর্ট থেকে তারা যদি যে পুরনো জেলখানা যে আছে সেই এলাকাতে আসে, নাজিরা বাজার আসে, তারা যদি চকবাজারে যায়, এগুলো পুরো ঢাকাতে আসে, তারা যদি মিরপুরে জামাতকে আক্রমণ করে, তারা যদি বাড্ডাতে জামাতকে আক্রমণ করে, এরপর নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকার আশেপাশে সব জায়গাতে জামাতকে যদি কুচু 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 করে, টুকু 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 করে, জামাতের আসলে এই যে এখানে শক্তিটা দেখিয়েছে, কিন্তু এই শক্তিটা তারা কিন্তু ওখানে দেখাতে পারবে না। বিএনপির একটা পশমও তারা ছিঁড়তে পারবে না, দিস ইজ রিয়ালিটি। এবং বিএনপি নেতাকর্মীরা এই কাজটা করবেই, কালকে থেকে পরশু থেকে এই কাজটা করবে, এটা আপনারা লিখে রাখেন। এই কারণে এই যে জামাতের যে আজকে যা কিছু আছে এটা বিএনপির শরীরে আগুন ধরে দিয়েছে। ফলে বিএনপি যেখানে যেখানে বিএনপির শক্তি রয়েছে সেই শক্তি তারা সর্বোচ্চভাবে জামাতের দম্ভ মানে যাকে বলা হয় দমন করার জন্য তারা ব্যবহার করবে। এবং আপনারা কয়েকটা ভিডিও দেখেছেন যে বিএনপির অনেক তৃণমূল পর্যায়ের নেতা তারা বৈঠক করে বলছে কারা কারা ঢাকা সমাবেশে গেছে বা যাবে ওটা লিখে রাখো, ছবি তুলে রাখো, ওদেরকে আর ছাড়া হবে না। ফলে এখান থেকে যারা যাবে মোরালেস সবাই নিগৃহীত হবে, এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ফলে কি হলো, জামাত তারপর এনসিপি, চরমোনাই, তারা এই যে সমাবেশটা হলো তারা আবার আর একটা সমাবেশ করবে খুব দ্রুত এবং সরকারকে বলবে যে ইমিডিয়েটলি অপারেশন ক্লিন হার্ট করে বিএনপির নেতা কর্মীদেরকে ধরো এবং পুরো দেশ যাকে বলা হয় বিএনপির জন্য ডিমনিটাইজড, ডিসেন্ট্রালাইজড এবং ফিউজড, মানে পাওয়ার নাই, ক্ষমতা নাই, বিদ্যুৎ নেই, এভাবে ফিউজ করে দাও। এবং সেটা করার জন্য সরকার যেভাবে ধরেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল ওভাবে তাদের একটা দাবি থাকবে। এবং ইতিপূর্বে যেভাবে করা মানে রাজনৈতিক বিএনপিকে নিষিদ্ধ করার জন্য মিছিল কিন্তু হয়েছিল ওই যে মিটফোর্ট হত্যাকাণ্ডের পর, তো সেই দাবিটি আসতে থাকবে। আর তখন কি হবে, ওই যে অতীতের -2, তো -2 আবার নতুন করে দাঙ্গা মানে শুরু হবে। এবং এভাবে যদি 3 বছর, 4 বছর, 5 বছর চলে
তারা আজকের এই যে জামাতের যে সমাবেশটি, এই সমাবেশটি এখন তারা শহরে করছে, এটা বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে তারা এরকম সমাবেশ করার সুযোগ পাবে আগামী ৫ বছর পরে। এবং এই কাজটি কেন জামাত এই সুযোগটি নেবে না? রাজনীতিতে আসলে এটা মামুবাড়ির আবদার না। এটা হলো ম্যাটার অফ পলিটিক্স, ম্যাটার অফ যাকে বলা হয় এখানে সারভাইভাল। এখানে যারা সারভাইভ করতে পারবে তারাই টিকে থাকবে। তো সেই কাজটি জামাত করছে এবং আজকের এই সমাবেশটি আগামী দিনে রাজনীতিকে কিভাবে দল করলেন। বিএনপি থেকে বের হয়ে তিনি আলাদা দল করলেন। তখন এরশাদ জমানাতে এটা একটা মারাত্মক ডিজাস্টার ছিল বিএনপির জন্য। এবং সর্বশেষ যখন সেই নিরু অভির সঙ্গে ছাত্রদলের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শুরু হলো এবং নিরু এবং অভি ভার্সেস আমানুল্লাহ আমান, তারপরে ফজলুল হক মিলন, এরপরে নাজিমুদ্দিন আলম, এই দুটো গ্রুপ হয়ে গেল। এবং বেগম জিয়া যখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন আমানুল্লাহ আমানদেরকে প্রমোট করলেন, তখনও তাদের একটা একেবারে মারাত্মক বিপর্যয় তাদের শুরু হয়েছিল। এরপর ক্ষমতা হারালো যখন ২০০০ সেই ৬ সনে ১/১১ এলো, সেই থেকে বিএনপি এখন পর্যন্ত যে বিপদ এবং বিপত্তি, সেই বিপদ এবং বিপত্তির সবসময়টিতেই বিএনপির জন্য অনেকগুলো অপশন ছিল ঘুরে দাঁড়ানোর, ক্ষমতায় আসার, রাজনীতি করার। কিন্তু এখন মানে যে একটা অস্বস্তিকর অবস্থা, সেই মানে বিষাদ সিন্ধু কবিতার মতো, বিষাদ সিন্ধু কবিতা না, মানে সিন্ধু কবিতার মতো, যে চারিদিকে শুধু পানি রয়েছে কিন্তু পান করার মতো পানি নেই। হে ক্ষুদিত বন্ধু মোর তৃষিত জলধি, এত জল বুকে তবু নাহি তৃষ্ণার অবধি। নজরুলের সে বিখ্যাত কবিতা। চারিদিকে শুধু সুযোগ, সম্ভাবনা, কিন্তু প্রত্যেকটা সুযোগ এবং সম্ভাবনার মধ্যে অদৃশ্য দেয়াল। মানে আপনি বিয়ে করেছেন, বাসর ঘরে আপনি যাবেন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার স্ত্রী মানে যাকে বলা হয় খাটে বসে আছে আপনাকে শয্যাগত করার জন্য। তো আপনার প্রিয়তমার কাছে আপনি যেতে পারছেন না, মধ্যে একটা অদৃশ্য দেয়াল। সেই দেয়ালের মধ্যে ভূত আছে, প্রেত আছে, শয়তান আছে। আপনি অতিক্রম করার সঙ্গে সঙ্গেই কাছাকাছি যেতে কে যেন আপনাকে থাপ্পড় মারে গালে, কে যেন পেছন থেকে টানে, কে যেন আপনাকে ধাক্কা মারে। তখন আপনার যে অবস্থা, ঠিক ওইরকম একটা অবস্থা কিন্তু এখন বিএনপির তৈরি হয়ে গেছে। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। যদি শক্তি প্রদর্শন করা হয়, বিএনপির লোকজন বেশি শক্তি প্রদর্শন করতে পারবে। বিএনপির এই অল্প কিছুদিনের মধ্যে তাদের যে দুর্বলতা ছিল সেগুলো কাটিয়ে ওঠা গেছে। প্রশাসন তাদের হাতে, পুলিশ তাদের হাতে, সব কিছু, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। কেন? এরকম ৫টি কারণ আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। এবং একই সঙ্গে এই কারণগুলো থেকে কেন বিএনপি বেরোতে পারছে না, সেই জিনিসগুলো বলবো সংক্ষেপে যতটা পারি। আমার কাছে প্রথম কারণ হলো জনাব তারেক রহমান সাহেব, তার যে উপস্থিতি সেই আগস্ট মাসের ৫ বা ৬ তারিখে বাংলাদেশে তার উপস্থিতিটা অনিবার্য ছিল। তো তিনি এই যে সিদ্ধান্ত নিতে পারেননি, ৫ তারিখে সিদ্ধান্ত নিয়ে ৫ তারিখে তার বাংলাদেশে যদি আসতেন তিনি, এবং তার নেতৃত্বে যদি সরকার গঠন করা হতো বা তার হুকুমে যদি একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হতো এবং ওটা বাংলাদেশে তার হুকুম ওই মুহূর্তে কেউ অমান্য করতে সাহস পেত না এবং তাকে কোথাও যেতে হতো না। সবাই, সেনাপ্রধান থেকে শুরু করে সবাইকেই তার কাছে আসতে হতো এবং তিনি সরকার গঠন করে দিতেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূসই থাকতেন বা তিনি জামাতের আমিরকেই উপদেষ্টা বানাতেন, কিন্তু সমস্ত সিদ্ধান্তগুলো তার অফিস থেকে আসতো। এই ট্রেনটা তিনি মিস করেছেন। এবং রাজনীতিতে একবার যদি ট্রেন মিস করা হয়, দ্বিতীয় ট্রেন পাওয়াটা সাধারণত হয় না। এগুলো প্রথম কারণ। এরপরে দ্বিতীয় যে কারণটা হলো তিনি অজানা ভয়, অজানা আশঙ্কা দ্বারা তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। অর্থাৎ বাংলাদেশে এলে তার কি হবে, তার নিরাপত্তা কিভাবে থাকবে, তিনি থাকবেন কই, কারা তার সঙ্গে আসবে, কারা তার সাথে বিরোধিতা করবে, তার পিতার মৃত্যু এবং তার নিজের জীবনের যে বিরূপ অভিজ্ঞতা,
একাগারের সময় তিনি গ্রেপ্তার বরণ করে যে বেদনাহত হয়েছেন, এই জিনিসগুলো তাকে তাড়া করছে। এবং একটা নেতার জন্য সবচেয়ে বড় বিপত্তির কারণ হলো ভয়। কোনো নেতা যদি ভয় পেয়ে যান, তিনি আর সামনে এগোতে পারবেন না। দ্বিতীয়ত হলো, নেতা যদি অবিশ্বাস করেন তার আশেপাশের লোককে, তার জীবন হারাম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যেহেতু তিনি অনেক দূরে আছেন, ফলে লন্ডনে যারা তার কাছে যাচ্ছেন, তার সঙ্গে কথাবার্তা বলছেন, বলার পরে তিনি সঙ্গতির কারণেই সিদ্ধান্ত নিচ্ছেন। দেখার পরে আবার একটু পরে সেই লোকগুলো বাংলাদেশে এসে যখন ২ নম্বরই করছে, নেতার সঙ্গে একটা ছবি আছে, নেতার সঙ্গে লন্ডনে দেখা করে আসলাম, এই গল্প ছেড়ে দলের যেভাবে সর্বনাশ ঘটিয়েছে অনেক নেতা আছেন, এটা তাকে আহত করেছে। ফলে তার বিশ্বাস এবং অবিশ্বাস এই দুটো তিনি এই আন্দোলিত হয়েছেন, কনফিউজড হয়েছেন, আবেগতাড়িত হয়েছেন, বিক্ষুব্ধ হয়েছেন, রাগান্বিত হয়েছেন বারবার, কয়েকবার, যে মানুষ এত বেইমান হয় কি করে। ৩ নম্বরে যে জিনিসটা হলো, সেটা হলো যে এটাও তারেক রহমান সংক্রান্ত, সেটা হলো ইমেজ সংকট। তো ইমেজ সংকটটা তার সেই ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে ইমেজ সংকটটা হয়েছিল, সেটাকে রিভিল করার জন্য তার সময় ছিল কেবলমাত্র আগস্ট মাসটি। তিনি যদি বাংলাদেশে থাকতেন এবং উপস্থিত হয়ে এই সমস্যাগুলো সমাধান করতে পারতেন এবং সফল হতেন, তাহলে তার একটা ইমেজ তৈরি হতো। যে ইমেজটা তিনি তৈরি করতে পারেননি, অর্থাৎ ওই ইমেজটা, অর্থাৎ ৫ তারিখে এসে যদি পুরো আগস্ট মাসটাই তিনি সময়টা পেতেন, সেপ্টেম্বর মাসে আবার এই সময়টা পেতেন না। এই সময়ের মধ্যে লোকজন দেখতো যে ইয়েস, তার একটা লিডারশিপ কোয়ালিটি আছে, লোকজন দেখতো তার যোগ্যতা আছে, লোকজন দেখতো তার সাহস আছে, তার শক্তি আছে, তিনি সমস্যার সমাধান করতে পারেন এবং তিনি শাস্তি দিতে পারেন। তার নেতাকর্মীরা তাকে ভয় পায়, তার আশেপাশের লোকজন তাকে শ্রদ্ধা করে এবং তিনি পরোপকারী, তিনি কৃতজ্ঞ এবং তিনি ভদ্র। এই জিনিসগুলো পুরো মানে সেই আগস্ট মাসের মধ্যে এস্টাবলিশড হয়ে যেত। আর যদি তিনি ওই সময়টাতে ফেল করতেন, তাহলে আজীবন তার জন্য রাজনীতি হয়তো নিষিদ্ধ হয়ে যেত বা তিনি পারতেন না, পরাজিত হতেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। বাট তার সেই ইমেজ সংকটটা যেটা তৈরি হয়েছিল ২০০১ থেকে ২০০৬, সেই সংকটটা তিনি কাটিয়ে ওঠার জন্য সময় পেতেন আগস্ট মাসে, যেটা তিনি এই ট্রেনটি মিস করেছেন। নেতৃত্ব হাতে নেওয়ার ট্রেন, সরকার গঠনের ট্রেন এবং নিজের ইমেজ ফিরিয়ে নেওয়ার ট্রেন। ফলে কি হচ্ছে, এখন তাকে নিয়ে চাঁদা দেয় পল্টনে, চাঁদা যায় লন্ডনে, এই ধরনের কথাবার্তা বলার সুযোগ হচ্ছে, সাহস পাচ্ছে বা স্কোপ তৈরি হয়েছে। তাকে নিয়ে অশ্লীল, অশ্রাব্য যে বক্তব্য, এটা দেওয়ার সাহস পাচ্ছে। অথচ তিনি যদি সেই জুলাই আগস্টে সেই আগস্টে বাংলাদেশে আসতেন, তার দলের উপর তার যদি একছত্র আধিপত্য, নেতৃত্ব থাকতো, তাকে নিয়ে এই ধরনের কথা বলার সঙ্গে সঙ্গে ৩২টা দাঁত ছাত্রদলের পোলাপান, যুবদলের পোলাপান সারাশিদে খুলে ফেলতো, আগুন লাগিয়ে দিত বাংলাদেশে। এ কারণ হলো, তার সঙ্গে তো আসলে অনেক দিন ধরে মানে অ্যাটাচমেন্টই নেই। তার জন্য যে মানুষ ঝুঁকি নিবে, তার জন্য যে একজন মানুষ একটা ঝুঁকি নেবে এবং একটা কাজ করবে, ওটার জন্য যে রিলেশনশিপ দরকার, ওটা তো তিনি করতে পারেননি। এখন জামাতের আমির একজনকে জড়ায় ধরছেন, তার কর্মীকে চুমো দিচ্ছেন, তার বাসায় যাচ্ছেন। ফলে সেই কর্মীটির সামনে জামাতের আমির সম্পর্কে কোনো কথা বললে সেই কর্মী জীবন দিয়ে দেবে। একই অবস্থা শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য, একই অবস্থা বেগম জিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু তারেক রহমান সাহেবের সঙ্গে আপনি চিন্তা করুন যে ২০০৬ থেকে আজ অবধি এরকম ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তার নেই। একজন লোক গেল, ইংল্যান্ডে গেল, ৪-৫ দিন অপেক্ষা করে তার সাথে আধা ঘন্টার জন্য দেখা করলো, হ্যান্ডশেক করলো, একটা ছবি তুললো, কোনো পাবে বসে ১ কাপ চা খেলো বা কফি খেলো। এতে আসলে রিলেশনশিপ হয় না। রিলেশনশিপ তৈরি করার জন্য উত্তাল তরঙ্গের মধ্যে বা ঝড়ের মধ্যে হাত ধরে একসাথে, যাকে বলা হয়, চলতে। আপনি চিন্তা করেন ২১ আগস্ট গ্রেনেড হামলা হলো। আপনি মানববন্ধন তৈরি করে মানে যেই সময়টাতে ২১ আগস্ট গ্রেনেড হামলা হলো, ওই সময়টাতে ঢাকার মেয়র হানিফের সঙ্গে শেখ হাসিনার দা কুমড়া সম্পর্ক। শেখ হাসিনা চান মেয়র হানিফ মারা যাক, মেয়র হানিফ চান শেখ হাসিনা মারা যাক। কিন্তু তাদের মধ্যে দীর্ঘদিনের যে অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্ট যখন গ্রেনেড হামলাটা হলো, ইট ওয়ার্কস জাস্ট লাইক এ থান্ডারবোল্ট। বিদ্যুতের মতো এটা কাজ করলো রক্তের মধ্যে। ফলে কি হলো, ফরগেট এভরিথিং। এই যে
মানব ঢাল তিনি তৈরি করলেন। একটার পর একটা গ্রেনেড হামলা হচ্ছে, আর তার স্প্লিন্টারগুলো সেই মেয়র হানিফ থেকে শুরু করে সবার শরীরে লাগছে। আর তারা মানব ঢাল তৈরি করে শেখ হাসিনাকে ওই মানব ঢাল দিয়ে গাড়িতে করে উঠাই দিচ্ছেন। এই অ্যাটাচমেন্টটা কেন হলো? কাছাকাছি কাজ করার ফলে। ওই যে বেগম জিয়ার একজন কাজের মেয়ে আছে রহিমা, সে তার সাথে জেলে যাচ্ছে। এটা কেন যাচ্ছে? অ্যাটাচমেন্ট আছে। তো এরকম তারেক রহমান সাহেবের সঙ্গে তো অ্যাটাচমেন্ট থাকতে হবে। তার সঙ্গে হয়তো লন্ডনের অনেকের অ্যাটাচমেন্ট হয়েছে। ওরা তো বাংলাদেশি কেউ না। আবার ওরা বাংলাদেশের মধ্যে হয়তো এই সময়তে ২-১ জন আসছে। কিন্তু কাজের কোনো কাজ হচ্ছে না। ফলে কি হলো? তার জন্য কেউ ঝুঁকি নিচ্ছে না। কেউ ঝুঁকি নিচ্ছে না। এই গেল ২ নম্বরে। এরপরে যেটা চিন্তা করেন সেটা হলো যে বিএনপির যারা ১ম শীর্ষ নেতৃত্ব রয়েছে, তারা কখনো তারেক রহমান সাহেবের কাছ থেকে রেসপেক্ট পেয়েছেন এরকম কথা আমি কার কাছ থেকে শুনিনি। মানে তিনি তার বয়সের তরুণ, তার পিতার বয়সী যারা লোকজন আছেন, আইদার নেগলেক্ট করেছেন, আইদার হুকুম দিয়েছেন, কখনো বিরক্ত হয়েছেন, কখনো কমেন্ট করেছেন। আবার কখনো দেখা গেল যে প্রয়োজনে আবার তাদেরকে টেলিফোন করে তাদেরকে সরি বলেছেন, এরকম। কিন্তু সত্যিকার অর্থে আ রেসপেক্ট বলতে যে জিনিসটা বোঝায়, সেই রেসপেক্টটার জাস্ট একটা উদাহরণ দেই। যেমন ধরুন ব্যারিস্টার রফিক, বা ধরেন ডক্টর আনিসুজ্জামান। তো ইভেন আ তোফায়েল সাহেব, রাজ্জাক সাহেব, আ এরকম যারা নেতৃবৃন্দ শেখ হাসিনা, তাদের সঙ্গে অনেক দূরত্ব ছিল। কিন্তু যখনই সামনাসামনি হতো, শেখ হাসিনা যে রেসপেক্টটা প্রদর্শন করতেন, ওটার কারণে তোফায়েল সাহেব জানতেন যে শেখ হাসিনা তারা বাস দিচ্ছে বা তার আ সর্বনাশ করছে। কিন্তু তিনি কখনো সেই শেখ হাসিনার বিরুদ্ধে অভিমান করতে পারেননি বা শেখ হাসিনার বিরুদ্ধে মানে অন্যের কাছে বিষোদ্গার করতে পারেননি। এই যে একটা জিনিস, যে কাজটি বেগম জিয়ারও এই গুণাবলীটা রয়েছে। ফলে কি হলো? মানে বিএনপির মধ্যে যারা সিনিয়র নেতৃত্ব রয়েছেন, তারা যখন একান্তে আলোচনা করেন, ওই আলোচনার মধ্যে তারেক রহমান সাহেবের সৌজন্যতা, ভদ্রতা, কৃতজ্ঞতা এবং তার প্রতি আপাত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, এই জিনিসগুলো একান্তে আমি কখনো আলোচিত হতে দেখিনি। একান্ত আলোচিত হতে দেখিনি। বরং সকলের মধ্যে এক ধরনের আ অভিমান আছে, ক্ষোভ আছে, নেগলেক্ট আছে, পর্যাপ্ত রেসপেক্ট না পাওয়া, অপমানিত হওয়ার অনেকগুলো ইতিহাস রয়েছে। ফলে কি হচ্ছে? এই যে ক্রিটিক্যাল মোমেন্টে শীর্ষ নেতৃত্ব তারা দলকে ওন করবে, নেতাকে ওন করবে এবং সেইভাবে ঝাঁপিয়ে পড়বে, এই জিনিসগুলো দেখা যাচ্ছে না। এবং ঠিক সেম প্রবলেম কিন্তু নবাব সিরাজউদ্দৌলার ছিল। আমরা এখন ইতিহাসের কারণে নবাব সিরাজউদ্দৌলার পক্ষ অবলম্বন করি। কিন্তু বাস্তবতা হলো যে আলিবর্দী খানের যারা নিকটজন ছিলেন এবং প্রায় ২৫ বছর যাবৎ যারা বাংলা, বিহার, উড়িষ্যার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, তারা সবাই মোরলেস নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক অপমানিত হয়েছিলেন প্রকাশ্য দরবারে। ফলে কি হলো? বীরত্ব আছে, কিন্তু জীবনে এই ট্র্যাজেডি। এখন দলের ১ম ১০০-১৫০ লোকজন যারা আছেন, তারা এই জিনিসগুলো পাননি। দ্বিতীয়ত যেটা অংশ, এটিরই আরেকটি অংশ নেতৃত্বের। নেতৃত্বের একটা অংশ আসলে গত ১৫-২০ বছর যাবৎ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শেখ হাসিনার দ্বারা অনেকে প্রলুব্ধ হয়েছেন, অনেকে জেল-জুলুমের দ্বারা যাকে বলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে তাদের ওই ব্যাকবোন যে জিনিসটি বা রুখে দাঁড়ানোর যে জিনিসটি বা আ এই ক্রিটিক্যাল একটা মোমেন্টে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যে শক্তিমত্তা দরকার, এটা এই সিনিয়র নেতৃত্বের মধ্যে নাই। আর দ্বিতীয় যে প্রজন্মটি ধরুন যারা আছেন, তারাও ওই সুযোগটা পাননি ১৫ বছরের অত্যাচারের কারণে। এটা রিয়ালিটি এবং এখান থেকে এটা আর এর বাইরে যাওয়া সম্ভব নয়। এরপরে যেটি হলো, এটা হলো সর্বশেষ যেটা হলো গত ১১ মাসে আ যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে আগস্টের পরে। এখানে আ যেমন আপনার যদি ঝড় আসে বা ধরুন খুব ভয়, তখন মানুষ একে অপরের সঙ্গে গোল হয়ে বসে, কাঁধে কাঁধ মিলায়, একে অপরকে জড়িয়ে ধরে, একজন আরেকজনের উত্তাপ ছড়িয়ে পড়ে। কিন্তু সুখের সময় বসন্তের বাতাসে মানুষ আলাদা হয়ে যায়, দূরে সরে যায়। ঠিক এই গত ১১ মাসে
বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা দূরে সরে গেছেন। অনেক লোক নতুন যাকে বলা হয় সুবিধাভোগী হিসেবে আবির্ভূত হয়েছেন। অনেক লোক যারা সুবিধাভোগী তারা দলের যারা ত্যাগী, এই গত সেই 15-16 বছর যাবৎ যারা দলের জন্য কাজ করেছেন, বিপদে দলকে সাহায্য করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে, এবং এরা দুর্নীতিবাজ নয়। এই গত 11 মাসে এই যে দলের যে মূল শক্তি, যারা মানে মূলত মেধা দিয়ে দলকে সাহায্য করেছে, মূল শক্তি যারা টাকা দিয়ে সাহায্য করেছে, মূল শক্তি যারা বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, এই পুরো গ্রুপটি বিএনপি থেকে ডিটাচড হয়ে গেছে। তো ডিটাচড হয়ে গেছে, এর ফলে কি হলো, আজ দেখেন বিএনপি তার যে প্রতিপক্ষর আক্রমণ, এই প্রতিপক্ষ শেখ হাসিনার সাথে অনেক অনেক দুর্বল। এই প্রতিপক্ষ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের চেয়ে অনেক অনেক দুর্বল। কিন্তু সেই দুর্বল প্রতিপক্ষের আক্রমণে বিএনপি তছনছ হয়ে গেছে। এই গেল 5টে কারণ। এখন এই কারণগুলোর থেকে বের হওয়া যাচ্ছে না কেন? বাধা কি? 1 নম্বর বাধা হলো তারেক রহমান সাহেবের অনুপস্থিতি। তিনি এখন কোনো অবস্থাতেই লন্ডনে থেকে দুরবস্থা, মানে তার এই পার্টির দুরবস্থা, এটা তিনি মোকাবেলা করতে পারবেন না। পার্টি বাঁচাতে হলে, দলকে ক্ষমতায় নিতে হলে, দলের হাল ধরতে হলে তাকে আসতেই হবে। এর বাইরে কোনো বিকল্প নেই, এবং এটা এই দলের জন্য সবচেয়ে বড় বাধা। এবং তিনি যতই বেশি সেই এখন স্কাইপেতে বসে কথা বলেন, ওখানে বসে যত বেশি তিনি উপদেশ দেন, ভালো ভালো কথা বলেন, পুরোটাই কিন্তু বুমেরাং হয়ে যাচ্ছে, হাস্যরসের বিষয় হয়ে যাচ্ছে। এবং দুটো ওয়েভ মিলে না। যেমন ধরুন একটা জনসভা, গরম, প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে বা উত্তাপ, হই হুল্লোড়, তো তিনি তো এই জনসভার এই অবস্থাটা বুঝতে পারছেন না। তিনি এসি করে একটা রুমে লন্ডনে স্কাইপিতে বসে বসে দেখছেন এবং খুব ধীর স্থিরভাবে তিনি বক্তব্য দিচ্ছেন। ফলে জনসভার উত্তাপের সঙ্গে তার যে উত্তাপ, এটা মিলছে না। ফলে দৃশ্যগুলো পাশাপাশি যদি আপনি দেখেন, এটা হাস্যকর হয়ে যাচ্ছে, দৃশ্যগুলো হাস্যকর হয়ে যাচ্ছে। আবার তিনি ওই ঠান্ডা করা রুমের মধ্যে বসে কখন উত্তেজিত হয়ে যাচ্ছেন, এরকম হয়ে যাচ্ছেন। যেমন ধরুন এই যে সর্বশেষ যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা হুমকি দিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তো তিনি যেভাবে আঙ্গুল উঁচিয়ে রাগ হয়ে চোখ গোল গোল করে কথা বললেন, ওটার সঙ্গে মানে তার রাগের সঙ্গে ফিল্ডের কোনো মিল ছিল না। এবং তিনি বাংলাদেশে বসে, মঞ্চে বসে যদি এই ধরনের কথাগুলো বলতেন, আগুন ধরে যেত বাংলাদেশে পুরো অবস্থাটা। এই যে তার যে অনুপস্থিতি, এটা হলো সবচেয়ে বড় বাধা। দ্বিতীয় বাধা হলো চাঁদাবাজি। মানে সত্যিকার অর্থে এখন বাংলাদেশে চাঁদাবাজ কারা, চাঁদা কালেকশন করে কারা, ময়লার টেন্ডার কারা নেয়, থেকে শুরু করে নানা রকম দুর্নাম যে বদনামগুলো হয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, সরকারকে যাকে বলা হয় দায়ী করা হচ্ছে যে সরকার এই জিনিসগুলো করছে না। কিন্তু আলটিমেটলি পাবলিকের তো সন্দেহপ্রবণ মন, এবং মানুষ বলতেই সন্দেহপ্রবণ। তারা চিন্তা করছে যে চাঁদা তো লন্ডনে অবশ্যই যায় না, সে লন্ডনে সে থাকে কি, তার তো চাকরি নেই, বাকরি নেই, খায় কি, টাকা পায় কই, ইত্যাদি কথাবার্তা। মানুষ বসে বসে কী করবে, চায়ের দোকানে সারাদিন কল্পনা করে, এবং ওখানে বসে বসে এই যে দুর্নাম এবং বদনামগুলো, অর্থনৈতিক সংক্রান্ত যে বদনামগুলো সরাসরি তাকে জড়িয়ে ফেলা হচ্ছে। এটা হলো দ্বিতীয় বাধা। তৃতীয় বাধা হলো যে এই মুহূর্তে সাইবার যুদ্ধ, মানে বিএনপির বিরুদ্ধে যে সাইবার যুদ্ধ চলছে, সেই সাইবার যুদ্ধ মোকাবেলা করার মতো শক্তি বিএনপির নেই। এখন জামাত অনেক আগের থেকেই তাদের সোশ্যাল মাধ্যমে তারা নাম্বার 1, এবং সেই সোশ্যাল মাধ্যমে জামাতের সঙ্গে আবার যুক্ত হয়েছে আওয়ামী লীগের বট বাহিনী, মানে আওয়ামী লীগে যারা এখন প্রচারণা চালাচ্ছেন তারা। তো এই দুটো সম্মিলিত শক্তি, তার সঙ্গে সঙ্গে আবার এনসিপি, মানে পুরো শক্তিটি, বাংলাদেশের রাজনৈতিক শক্তিটি, অন্য তাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, অন্য যা কিছু থাকতে পারে, কিন্তু বিএনপি বিরোধিতায় একেবারে সবাই এক। ওই জিনিসগুলো তারা মোকাবেলা করতে পারছে না। 4 নম্বর হলো
তারা বন্ধুহীন হয়ে পড়েছে। এখন আপনি যদি বলা হয় যে বেগম জিয়া, তার নবরত্ন কয়জন ছিলেন? ৯ জন রত্ন কারা ছিলেন? আপনি বলতে পারবেন চোখ বুজে। খন্দকার মোশাররফ সাহেব ছিলেন, মঈন খান ছিলেন, সাইফুর রহমান সাহেব ছিলেন, তারপর শেষে কে এম ওবায়দুর রহমান সাহেব ছিলেন। এরকম আপনি ৯-১০ জন বলতে পারবেন। সব সরকার আমলে তার ছিল। মোসাদ্দেক আলী ফালু সাহেব ছিলেন, হারিছ চৌধুরী সাহেব ছিলেন। তো এর মধ্যে বিতর্কিত কয়জন আর সর্বজন শ্রদ্ধেয় কয়জন? আপনি দেখবেন সর্বজন শ্রদ্ধেয় বেশি। আচ্ছা, শেখ হাসিনার নবরত্ন কারা? একেবারে ১ম থেকে। আপনি সাংবাদিকদের মধ্যে কারা ছিলেন? এখন ইকবাল সোবহান চৌধুরীর মতো সাংবাদিক, নাঈমুল ইসলাম খানের মতো সাংবাদিক, মনজুর হাসান বুলবুল সাহেবের মতো সাংবাদিক, আবুল কালাম আজাদ সাহেবের মতো সাংবাদিক, পুরো প্রেস ক্লাব তার নিয়ন্ত্রণে। সব জিনিসগুলো এবং প্রেস ক্লাবে যারা নিয়ন্ত্রণে ছিল তারা ভালো পত্রিকার সম্পাদক, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, সমকাল, প্রথম আলোর আনিসুল হক, সুরাব সাহেব থেকে শুরু করে সবাই শেখ হাসিনার লোক। তো সেখানে এখন আপনি দেখান তো যে বর্তমান জমানাতে একটা পত্রিকা দেখান, যে পত্রিকাটা বা একটা টেলিভিশন দেখান যেটা তারেক রহমান সাহেবকে এবং বিএনপিকে প্রমোট করছে না। আচ্ছা, ব্যবসায়ীদের মধ্যে চিন্তা করেন, ব্যবসায়ীদের মধ্যে জামাতপন্থী ব্যবসায়ী বলেন, আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী বলেন, পুরো গত ১৫-১৬ বছর যারা জামাতকে সহযোগিতা করেছে, আওয়ামী লীগের সহযোগিতা করেছে, তার কাউন্টার তারা ভুল পাল্টেছে, কিন্তু বিএনপিকে সহযোগিতা করছে একটা গ্রুপ দেখান তো, নেই। আচ্ছা, ব্যবসায়ী গেল। বুদ্ধিজীবীদের কথা চিন্তা করেন। বাংলাদেশের বুদ্ধিজীবীরা যেভাবে মানে জামাত কেন্দ্রিক, যেভাবে আওয়ামী লীগ কেন্দ্রিক, সেভাবে বিএনপি কেন্দ্রিক বুদ্ধিজীবী তাদের কে আছে? আব্দুল হাই শিকদার যুগান্তরের সম্পাদক, জামাতের লোক। আপনি কারা আছে? কেউ হয়তো দেখা গেল যে অনেক কর্পোরেট ২-১ জন সাংবাদিক আছেন, যারা অর্ধেক জামাত, অর্ধেক বিএনপি। কিন্তু তাদের তো ইমেজ নাই, ২ কলম লিখতে পারেন না। তারা শুধুমাত্র ওই সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন করেন। আর ওইভাবেই তারা চলেন। কিন্তু তাদের একটা লেখা ১০ লাখ লোক পড়ে, এরকম কোনো লেখক তো বিএনপির নেই। বিএনপির নিজস্ব কোনো লেখক নেই। বিএনপির এমন কোনো প্রিয় মুখ নেই, যার কথা মনোযোগ সহকারে মানুষ শোনে। আচ্ছা, ধরুন পিনাকির কথা মানুষ শুনে। এখন পিনাকি তো জামাতের লোক। জামাতের পক্ষে তিনি কথা বলছেন। তো বিএনপির পক্ষে কারা কথা বলছেন? বিএনপির যারা জাতীয়তাবাদী শক্তি তারা টকশোতে যাচ্ছেন, কথাবার্তা বলছেন। কিন্তু এই লোকগুলো তো সর্বজন শ্রদ্ধেয় নন। ফলে কি হলো? এই যে মেধাভিত্তিক যে জায়গা, সেই জায়গাতে জামাত বিএনপির কাউন্টারে যা কিছু করছে, ওটা কাউন্ট করার মতো অবস্থা নেই। এবং ৪ নম্বরে যেটা আছে সেটা হলো আন্তর্জাতিকতা। এখন বিএনপির সামনে একটা সম্ভাবনা আসতে পারে। এই সম্ভাবনাকে কেন্দ্র করে পাকিস্তান, আ চীন, এমনকি ভারত, এমনকি আমেরিকা তাদের সঙ্গে ফরমাল বৈঠক করছেন। কিন্তু যেটা স্ট্র্যাটেজিক্যালি কৌশলগত যে পার্টনারশিপ, যেটা জামাতের সঙ্গে ধরেন তুরস্কের এবি পার্টির আছে, এরদোয়ানের আছে। জামাতের সাথে যেটা আছে পাকিস্তানের আছে। চীনের সাথে, সৌদি আরবের সাথে, কাতারের সাথে আওয়ামী লীগের আছে। ভারতের সাথে আওয়ামী লীগের আছে। এইভাবে কৌশলগতভাবে যাকে বলা হয় বিএনপির বন্ধুকে, বিএনপির আন্তর্জাতিক অঙ্গনে হোয়াইট হাউসে গিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হতেন মুশফিক ফজল আনসারী। এখন উনি তো এখন রাষ্ট্রদূত। তো রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্ব ইউনূস সরকারকে সহযোগিতা করা। উনি তাই করছেন। উনি তো এখন তারেক রহমান সাহেবের পক্ষে কথা বলবেন না। তো এইভাবে যে সরকারি পদগুলোতে যারা গেছে, বিএনপির এই আন্তর্জাতিক অঙ্গনে সবকিছু ম্যানেজ করার জন্য যে বন্ধু দরকার, যে কানেক্টিভিটি দরকার, ওটা এই ঢাকা শহরে তাদের যে একটা আন্তর্জাতিক কমিটি আছে, মির্জা ফখরুল আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে শামা ওবায়েদ, এরপরে আব্দুল আল মিন্টু সাহেবের ছেলে তাবিদ আওয়াল। মানে ওনাদের কাজই হলো যেকোনো একটা রাষ্ট্রদূতের বাসায় গিয়ে একটা ডিনারের আয়োজন করা বা তাদেরকে একটা ডিনারে বা লাঞ্চে দাওয়াত করা। এখন একটা রাষ্ট্রের ফরেন পলিসিতে একজন রাষ্ট্রদূত, মানে কি বলবো, আমি তো সংসদ সদস্য ছিলাম। একজন রাষ্ট্রদূত অনেক সময় সচিব